ইনি হলেন মিস্টার শফিক সাহেব। 3 সদস্যের পরিবার তাদের। মিস্টার শফিক একজন সুনামধন্য ডাক্তার। শফিক সাহেব বাসার ভিতর বসে খবরের কাগজ পড়ছে। হঠাৎ খবরের কাগজের পাতা উল্টাতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। এখানে কি লিখলো তা তো ভালো করে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে খুনের কিছু। চশমাটা যে কোথায় রাখলাম। সারিয়া, ও সারিয়া, আবার চশমাটা একটু নিয়ে আসো তো। অতঃপর শফিক সাহেবের স্ত্রী সারিয়া চশমাটা নিয়ে আসলো। এই নাও তোমার চশমা। ওই সকাল থেকে উঠে খবরের কাগজ নিয়ে বসে আছো, হাসপাতালে যাবে না? আরে যাবো তো। এই দেখো দেখো খবরের কাগজে কি লিখেছে। এটা তো আমাদের গ্রামে যাওয়ার ওই ট্রেনটি। কে লিখেছে একটু আওয়াজ করে পড়ো। দৌলতপুর গ্রামে যাওয়ার পথে গত দুদিনে 4 জন লোক ট্রেন থেকে নিখোঁজ। ঘটনা পর্যবেক্ষণ করে দেখতে পাওয়া যায় ওই 4 জনের মধ্যে 2 জন 8 বছরের শিশু এবং 2 জন মহিলা। আল্লাহ গো, কি দিনকাল পড়লো! চারিদিকে শুধু খুন বা নিখোঁজ। একটু সাবধানে চলাফেরা করো। নিজের চেম্বারে বসে শফিক সাহেব খবরের কাগজের ঘটনাটা ভাবছে। বাছা, আজ সকালে খবরের কাগজে পড়া ঘটনাটা কি কোনো খুনির বা ডাকাতের কাজ, নাকি কোনো আত্মা? না না, আমি এসব কি ভাবছি। আত্মা বা ভূত বলতে কিছু হয় নাকি? আমিও না। হঠাৎ দরজার বাইরে থেকে কলিং বেলের শব্দ ভেসে আসলো শফিক সাহেবের কানে। এখন তো খাবার সময়, এখন আবার কি আসলো? অতঃপর শফিক সাহেব চেম্বারের দরজাটা খুলে দিল এবং দেখতে পেল একজন মধ্যবয়স্ক মহিলা, তার সাথে একটা 25-30 বছর বয়সী ছেলে। কে আপনারা? এই সময় তো রোগী দেখি না আমি। আপনারা কিছু সময় পর আসুন প্লিজ। আসলে ডাক্তার শফিক সাহেব, আমরা অনেক দূর থেকে এসেছি। অনেক দূর বলতে কোন জায়গা? আরে এরকম সবাই বলে। আমি এখন রোগী দেখতে পারবো না। এমনিতেও খবরের কাগজে পড়া খবরটি আজ সকাল ধরে আবার মাথায় ঘুরপাক খাচ্ছে। না ডাক্তার সাহেব, আমি সত্যি বলছি, আমরা অনেক দূর থেকে এসেছি। এই যে দেখছেন, ইনি আমার বড় বোন। উনি কিছুদিন যাবৎ আবল তাবল বকছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি নার্সকে ডাকছি। নার্স ওনার প্রেশারটা মেপে দেখবে। নার্স, ও নার্স, শীঘ্র আমার কেবিনে আসো তো। নার্স এসে মধ্যবয়স্ক মহিলাটির প্রেশার মেপে দেখলেন এবং বললেন, স্যার, ওনার প্রেশারটা একটু হাই আছে, কয়েকটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি ওষুধ লিখে দিচ্ছি। আসার পর থেকে শফিক সাহেব লক্ষ্য করলেন মধ্যবয়স্ক মহিলাটি ভয় পেয়ে আছেন। শফিক সাহেব ছেলেটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার আপু কি সবসময় এরকম থাকেন? না, বিশেষ করে রাত্রিবেলা ভূত ভূত করে মাঝে মাঝে চিল্লাচিল্লি করে। আগে তো কখনো এরকম ভয় পেত না। এখন কি যে হলো ঠিক জানি না। এই কথা শোনার পর শফিক সাহেব বুঝতে পারলেন ওনার আসলে মানসিক সমস্যা আছে, কিন্তু তাও শফিক সাহেব অন্যান্য মানসিক রোগী থেকে ওনাকে একটু আলাদা মনে হচ্ছে। শফিক সাহেব ছেলেটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনারা বললেন যে আপনারা অনেক দূর থেকে এসেছেন। আপনারা যদি কিছু মনে না করেন বা জানতে পারি কোথায় থেকে এসেছেন? শফিক সাহেবের কথাটা শুনে মহিলাটি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। শফিক সাহেব একটু ভয় পেয়ে গেলেন এবং বলতে লাগলেন, এই বসুন, আপনি উঠে গেলেন কেন? আপনার চিকিৎসা করতে হবে। আসলে ডাক্তার, আমরা শহরের উত্তরে বা দৌলতপুর গ্রাম থেকে এসেছি। এই নামটা শুনে শফিক সাহেব বসা থেকে উঠে গেলেন। শফিক সাহেব ঘামতে লাগলেন। ছেলেটিও বসা থেকে উঠে দাঁড়ালেন এবং ছেলেটি বললেন, কি হলো ডাক্তার সাহেব, আপনি দাঁড়িয়ে গেলেন যে?
শফিক সাহেব নিজেকে একটু সামলে আবার বসে পড়লেন। না না, কিছু হয়নি। আচ্ছা, আপনি গ্রামের নামটা কি বললেন? দৌলতপুর গ্রাম। কেন, কিছু হয়েছে? শফিক সাহেব সকালে খবরের কাগজে পড়া ঘটনাটি বলতে শুরু করলেন। ও, দৌলতপুর। আসলে আজ সকালে বাসায় বসে খবরের কাগজ পড়ছিলাম, ঠিক তখন দেখতে পেলাম দৌলতপুর গ্রামের নামটি অনেক বড় বড় অক্ষরে লেখা। এরপর শফিক সাহেব কিছু সময় চুপ হয়ে থাকলো। তখন ছেলেটি একটু ঘাবড়ে গিয়ে শফিক সাহেবকে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, খবরের কাগজে বড় বড় অক্ষরে কি দেখতে পেলেন? আসলে আমি যা দেখেছি তা এখনো ভাবাচ্ছে। শফিক সাহেব যখন কথাগুলো বলছেন ঠিক তখন মধ্যবয়স্ক মহিলাটি শফিক সাহেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে এখনই শফিক সাহেবকে কিছু করে দেবে। ছেলেটি আবার ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, কথা না ঘুরিয়ে আমাকে একটু সুন্দরভাবে বলবেন প্লিজ। খবরের কাগজে আমি দেখতে পেলাম ওইখানে বড় বড় অক্ষরে লেখা, দৌলতপুর থেকে শহরে আসার ট্রেনে দুদিনে 4 জন মানুষ নিখোঁজ। কি বলছেন এসব ডাক্তার সাহেব? হ্যাঁ, আমি ঠিক বলছি। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনারা শহরে আসার সময় কি ট্রেনে করে এসেছেন? হ্যাঁ, কেন বলুন তো? আচ্ছা, তাহলে তো আপনারা কাল রাতে ট্রেনে কি হয়েছিল জানেন? ছেলেটি একটু ঘাবড়ে গেল। ভয় পেও না, বলো। আমি তো আর কোনো পুলিশ নই। আমরা যখন গ্রাম থেকে ট্রেনে উঠি তখন রাত 10টা বাজে ঘড়িতে। তারপর আমি আর ফুপু দুইজন একটা সিটে বসি। হঠাৎ আমার চোখটা ঘুমিয়ে পড়ল। যখন চোখ খুললাম, মোবাইল বের করে দেখতে পেলাম 3:40 বাজে। পাশে তাকাতে দেখি ফুপু আমার পাশে নেই, যা দেখে কিছু সময়ের জন্য ঘাবড়ে যাই। আচ্ছা, এরপর কি হয়েছিল? অতঃপর আমি ভাবলাম হয়তো ফুপু ওয়াশরুমে গেল, কিন্তু কিন্তু কি? 3:40 থেকে 4টে বেজে গেল, কিন্তু ফুপু আসলো না। অতঃপর আমি দেরি না করে ওয়াশরুমের দিকে এগোতে লাগলাম। জানলা দিয়ে দেখতে পেলাম ট্রেন ভাঙা ব্রিজ পার হচ্ছে। হঠাৎ পুরো ট্রেনের আলোটা চলে গেল। এরপর কি হলো? এরপর আমি কারো চিৎকার শুনতে পেলাম। তখন আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর আবার পুরো ট্রেনে আলো চলে আসলো। আপনার বোনকে কোথায় পেলেন? এরপর আমি যখন আবার আমাদের বসার জায়গায় আসলাম, তখন আমার বোনকে দেখতে পেলাম সিটের পাশে ঘুম হচ্ছে। এটা শুনে কিছু সময়ের জন্য ভাবনায় পড়ে গেল। কি হলো ডাক্তার সাহেব, ভয় পেয়ে গেলেন নাকি? না না, ভয় পাইনি। যাওয়ার সময় একটু সাবধানে যাবেন। আর আমি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো সময় মতো খাওয়াবেন। আর হ্যাঁ, এই নিন আমার কার্ড, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। ছেলেটি এবং মধ্যবয়স্ক মহিলাটি চলে গেল। শফিক সাহেব বাসায় বসে বসে চা খাচ্ছে। এখন আবার কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কান্নামাখা কণ্ঠ ভেসে আসলো। ডাক্তার সাহেব, আমার বোন অনেক অসুস্থ, আগের থেকে বেশি পাগলামি করছে। আপনি একটু আসতে পারবেন প্লিজ? শফিক সাহেব কি বলবেন ভেবে পাচ্ছে না। অন্ধকার রাতে ওই ট্রেনে করে কি করেই বা দৌলতপুর গ্রামে যাবে? শফিক সাহেব বললেন, আসলে এখন তো আমি যেতে পারবো না। ডাক্তার সাহেব, আপনি না আসলে আমার বোনকে বাঁচানো যাবে না। প্লিজ আসুন একবার। আচ্ছা আচ্ছা, আপনি কান্না করবেন না, আমি আসবো। ধন্যবাদ ডাক্তার সাহেব, একটু তাড়াতাড়ি আসবেন। শফিক সাহেব একটু চিন্তায় পড়ে গেলেন। বড় মুখ করে তো বলে দিলাম দৌলতপুর গ্রামে যাব, কিন্তু রাতের বেলা ওই ট্রেনে করে কিভাবে যাব? লোকজনকে বলতে শুনেছি রাতের বেলা নাকি ওই গ্রাম অনেক নির্জন হয়ে যায়। এরপর শফিক সাহেবের ফোনে বারবার ফোন করতে থাকলো ছেলেটি, যা দেখে শফিক সাহেব বিরক্ত হয়ে দৌলতপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন।
শফিক সাহেব ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলেন। আরে রাত তো হয়ে যাচ্ছে আর ট্রেন তো এখনো আসলো না, আর টিকিটটা তো পেতে দেরি হয়ে গেল। এরপর শফিক সাহেব কিছু সময় ট্রেনের জন্য অপেক্ষা করতেই হঠাৎ ট্রেনের শব্দ শুনতে পেল। এই তো ট্রেন চলে এসেছে, যাই উঠে যাই। আরে কত সময় লাগবে, রাত তো 12টা বেজে গেল, ট্রেনে তো তেমন মানুষও নেই। হঠাৎ ট্রেনের আলোটা চলে গেল। শফিক সাহেব একটু ভয় পেয়ে গেল। যে ছেলেটি যেমন বলেছিল যে ট্রেনের আলোটা চলে গিয়েছিল, ঠিক তেমনি আজও তো চলে গেল। চারিদিকে অন্ধকার, বাইরে শিয়ালের ডাক। শফিক সাহেব অনেকটা ভয় পেয়ে গেল। হঠাৎ আবার ট্রেনের আলোটা চলে এলো। যাক বাবা, ট্রেনের আলোটা চলে এলো, না হলে তো আজ আমার কি যে হতো আল্লাহ জানে। এরপর শফিক সাহেব ট্রেনের ভিতর এদিক ওদিক তাকালেন, কিন্তু তিনি ট্রেনের ভিতর কাউকে দেখতে পেলেন না। ট্রেনের ভিতর তিনি ছাড়া আর মাত্র 5 জন লোক ছিল, কিন্তু এখন তারা কোথায় গেল? কাউকে না দেখতে পেয়ে শফিক সাহেব আরো ভয় পেয়ে গেল। ট্রেনের ভিতরে থাকা লোকগুলো কোথায় গেল? তাহলে কি ওই আত্মার কাজ? না না, এটা হতে পারে না, আমি তো কারো চিৎকার শুনতে পাইনি, তাহলে কোথায় গেল? এসব বলতে বলতে শফিক সাহেব উঠে দাঁড়ালো এবং ট্রেনের ওয়াশরুমের দিকে এগোতে লাগলো। হঠাৎ কেউ তার কাঁধে হাত দিল এবং শফিক সাহেব ভয় পেয়ে বলল, কে কে? শফিক সাহেব পেছনে ফিরে দেখতে পেল মধ্যবয়স্ক মহিলাটিকে, যাকে দেখার জন্য সে দৌলতপুর গ্রামে যাচ্ছিল। শফিক সাহেব ঘাবড়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করেন? আপনি না অসুস্থ? এই কথা শুনে অনেক ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে ওই বয়স্ক মহিলাটি, আর বলতে শুরু করে, হ্যাঁ, আমি অসুস্থ। মধ্যবয়স্ক মহিলাটির এরকম হাসা থেকে শফিক সাহেব অনেকটা ভয় পেয়ে গেল। অতঃপর সাহস করে জিজ্ঞেস করল, তাহলে আপনি এখানে কি করেন? শফিক সাহেবের এই কথা বলার সাথে সাথে ট্রেনের লাইটগুলো আবার অফ হয়ে যায়। পুরো ট্রেন অন্ধকার। হঠাৎ শফিক সাহেব নিজের মোবাইলটা বের করে আলো জ্বালায়, কিন্তু আলো জ্বালিয়ে দেখতে পেল তার সামনে এক ভয়ঙ্কর চেহারার অধিকারী আত্মা। কে? তুমি আমাকে মেরো না প্লিজ। তারপর ওই আত্মাটি আবারও ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো এবং বলতে লাগলো, তোকে মারবো না কাকে মারবো? মনে আছে গত বছর তুই আর তোর বউ মিলে ট্রেনে করে যাচ্ছিলি? আমি তোদের পেছন সিটের দরজার পাশে বসেছিলাম, কিন্তু কেন জানি না ওই দিন তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। শফিক সাহেব অনেকটা ভয় পেয়ে গেলেন এবং চিৎকার করে বলতে লাগলো, আসলে ওই দিন আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, আমি ওয়াশরুম থেকে ফিরছিলাম, হঠাৎ পায়ে ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে তোমাকে ধরেছিলাম, কিন্তু কিভাবে তুমি পড়ে গেলে আমি জানি না। আত্মা এসব শুনে আবার হাসতে লাগলো এবং বলল, এসব তো আমার জানার দরকারও নেই, তোর জন্য তো আমি মারা গিয়েছিলাম, তাই আজ আমি তোকে মেরে ফেলবো। এরপর আত্মাটি শফিক সাহেবের কাছে এসে তার গলায় হাত দিয়ে মেরে ফেলল এবং শফিক সাহেব চিৎকার করতে করতে মারা গেল। শফিক সাহেবের লাশটা কেউ খুঁজে পেল না। এরপর থেকে দৌলতপুর গ্রামের চলাচলের ট্রেন বন্ধ করে দেওয়া হয়।